দর্শক বন্ধুরা, এই কি ঘটাই দিল আওয়ামী লীগের চেয়ারপারসনের ছেলে সজিত ওয়াজিদ জয়। কি সেই ঘটনাটা ঘটাই দিল, সেটি হচ্ছে জয়ের নির্দেশে প্ল্যান নাম্বার এ, সেটা সাকসেস। শেখ হাসিনার চ্যাপ্টার 2 শুরু হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। প্রকৃতপক্ষে এই সরকারের আসলে ততটুকু শক্তি বা সামর্থ্য নেই বলে অনেকে মনে করছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনে বিচার করবেন। এবার বঙ্গবন্ধুকে অবমাননা ও বীর মুক্তিযোদ্ধাকে অপমান করাই চরম ক্ষিপ্ত হলেন বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী। একজন বৃদ্ধ মানুষকে জুতার মালা পরিয়ে তাকে গ্রামে ঘোরানো হচ্ছে, সমস্ত গ্রাম ঘোরানোর পরে সবার কাছে মাপ চাওয়ানো হচ্ছে এবং গ্রাম থেকে বের করে দেওয়া হচ্ছে। এই বৃদ্ধ মানুষ সাধারণ কোনো মানুষ নন, তিনি ৭১-এর মহান বীর যোদ্ধা এবং বীর প্রতীক খেতাবপ্রাপ্ত যোদ্ধা। বিতর্কিত এস আলম গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এসব পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে শিল্পগোষ্ঠীটি। তিনি আন্তর্জাতিক আইনি প্রচেষ্টা শুরু করেছেন। হঠাৎ কেন আসিফ নজরুল ভালো হয়ে গেলেন? হঠাৎ কি করে ওনার কথা এবং সুর পাল্টিয়ে গেল? আজকে উনি সাংবাদিকদেরকে ব্রিফ করেছেন এমন ভাবে মনে হচ্ছে যে উনি একজন দেশের সকলের প্রিয় এবং পছন্দের মানুষ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে। ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, এই কি ঘটাই দিল বাংলাদেশের এত বড় একটা দল আওয়ামী লীগের চেয়ারপারসনের ছেলে সজিত ওয়াজিদ জয়। কি সেই ঘটনাটা ঘটাই দিল, সেটি হচ্ছে আওয়ামী লীগের আপনার এই জয়ের নির্দেশে প্ল্যান নাম্বার এ, সেটা সাকসেস এবং ডক্টর ইউনূসও গিলে ফেলে। মানে কি, এটা ছিল একটা টোপ। তো কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে আপনারা অনেকে জানেন, গতকালকে 221 জন একসাথে আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান দিয়ে সবাই একসাথে আদালতে এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করে। কেন করে? রিজন কি? তারা কি জানের ভয় করলো? তারা কি আওয়ামী লীগকে পদত্যাগ করে করলো? তারা কি ডক্টর ইউনূস কিংবা সমন্বয়ক উপদেষ্টা এদের ভয় পেয়ে তারা আত্মসমর্পণ করলো? রিজনটা কি? এটা কি কোনো প্ল্যান? এটা কি কোনো মাস্টার প্ল্যান হতে পারে? অবশ্যই এটা হচ্ছে একটা মাস্টার প্ল্যান। এবং এই মাস্টার প্ল্যানটা ভাই বিশ্বাস করেন, যদি আওয়ামী লীগের এই মাস্টার প্ল্যানটা কোনোভাবে যদি কাজে লাগাইতে পারে, বিশ্বাস করেন আপনি, মানে একটা বাজিমাত হয়ে যাবে বাংলাদেশে, একটা অন্যরকম একটা বাজিমাত হয়ে যেতে। অন্যরকম কি সেই বাজিমাত? দেখেন একটা কথা বলি, সজিত ওয়াজিদ জয় যখন নাকি আসলে আওয়ামী লীগের দুর্দশা হয়, তখন তিনি আসলে মানসিকভাবে ভেঙে পড়ে। তো এখন তিনি লাইভে এসে উল্টাপাল্টা অনেক কিছু বলতে, বলাটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তো যাই হোক, এখন এই সজিত ওয়াজিদের জয়ের মাধ্যমে এবং তার হাত ধরেই নতুন আওয়ামী লীগের স্বপ্ন দেখছে অনেকেই। শুধু এটাই না, সজিত ওয়াজিদ জয় বললেন নতুন আওয়ামী লীগকে আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ। এটাই স্বাভাবিক ভাই, তার মার বয়স হয়েছে। তবে এখানে একটা কথা আছে, যদি শেখ হাসিনা সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে শেখ হাসিনাই হাল ধরবে। যদি তিনি শারীরিকভাবে সুস্থ না থাকে, তাহলে আপনার হাল ধরবে সজিত ওয়াজিদ জয়। এখন আসুন মেন পয়েন্টে, সেটি হচ্ছে আপনার সজিত ওয়াজিদের জয়। তার মেন যে আপনার নাম্বার প্ল্যান এ, যে প্ল্যানটা, সেটি হচ্ছে আওয়ামী লীগের কোটি কোটি বাংলাদেশের জনগণ। তো এত জনগণের মানে কি? মানে হচ্ছে আজকে ধরা দিছে মনে করেন আপনার 221 জন, কালকে এবং পরশু এইভাবে আস্তে আস্তে দল বেঁধে জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুখে এই স্লোগানটি রেখে আপনার কোটি কোটি জনগণ আত্মসমর্পণ করবে। তো ভাই আমার একটা প্রশ্ন, বিশ্বাস করেন ভাই, এই ফর্মুলাটা যদি আপনার কাজে লাগাইতে পারে সজিত ওয়াজিদ জয়, তাহলে আওয়ামী লীগ আপনার চট করে মনে করেন দাঁড়িয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। আমাদের বাংলাদেশে ধরেন আপনার 100 জন লোক আছে, এখানে আপনার ধরেন 50% আওয়ামী লীগ সমর্থক। এখন যদি 30%ও আসে, আমাদের বাংলাদেশে কি আপনার জেল হাজতে জায়গা দিতে পারবে? কোথায় রাখবে? ওই যে আপনার দেখেন না, ঈদের সময় গরুর হাট মিলে, এইভাবে মনে করেন আপনার বাঁশ বাইন্দা এভাবে গরুর মতো মনে করেন বাঁধতে হবে, পারবে? পসিবল না। অতএব কি হবে? তারা অটোমেটিক মনে করেন আপনার এই সমন্বয় কোন উপদেষ্টা কোন, তারা হিমশিম খেয়ে যাবে। আপনার পুলিশ প্রশাসন কোন, সেনাবাহিনী কোন, টোটালি মনে করেন জ্যাম হয়ে যাবে। টোটালি আপনার কাজ করা বন্ধ করে দেবে। কিভাবে? সেটি হচ্ছে আপনার কোটি কোটি মানুষ যদি ভাই আত্মসমর্পণ করে, জায়গা দিতে পারবে না। দ্বিতীয়ত আপনার ডক্টর ইউনূস এবং সমন্বয়ক বা উপদেষ্টা যে বাজার আছে, তাদের উপরে যে আসলে কি পরিমাণ একটা প্রেশার ক্রিয়েট হবে আপনি কল্পনাও করতে পারবেন না। বহির্বিশ্বে থেকে কি পরিমাণ একটা প্রেশার আসবে, মানে এক কথায় মানে ভাই ভাষা নাই, সত্যি কথা বলতে মানে কোনো ভাষাই নাই। মুক্তিযুদ্ধ করেছি, বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি, কিন্তু এরকম অসভ্য সরকার দেখি নাই যে কারো কোথায় প্রতিনিধি এলে, কথা বলতে এলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেফতার করে নিয়ে যায়।
বিগত 5 মাস আগে মানুষ ভেবেছিল শেখ হাসিনা পদত্যাগ করলেই দেশে শান্তি ফিরে আসবে, তবে সেটা যে ভুল ধারণা ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস প্রমাণ করে দিয়েছেন। ডক্টর ইউনূসের উপর সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর অগাধ বিশ্বাস থাকলেও রিসেট বাটন পুশ করে 1971 সালের ইতিহাস তিনি মুছে ফেলেছেন। তাতে বাদ যায়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্তিত্ব। বঙ্গবন্ধু ছিলেন সমগ্র বাংলাদেশের সকল মানুষের বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় না। এবার বঙ্গবন্ধুকে অবমাননা ও বীর মুক্তিযোদ্ধাকে অপমান করায় চরম ক্ষিপ্ত হলেন বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এমপি নিউজ। কাদের সিদ্দিকী সংবাদ মাধ্যমে বলেছেন, শেখ হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছে, আমরা চুপচাপ ছিলাম, তবে বঙ্গবন্ধু 71-এর ইতিহাস আমরা কিছুতেই মুছতে দেব না। তিনি স্লোগান দিয়েছেন, 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। 1975-এ বড় বড় আওয়ামী লীগের নেতারা তারা ইঁদুরের গর্তে লুকিয়েছিল, আজকে ইঁদুরের গর্তে না বাইতানের গর্তে লুকিয়েছে। আমি বলবো তোমরা এই গর্তে লুকিয়ে থেকো না। শেখ হাসিনা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কথা না। শেখ হাসিনার পতনের পর বিভিন্ন খাতে প্রতারণা, জালিয়াতি ও হুন্ডির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ ওঠে এস আলম গ্রুপের বিরুদ্ধে। মামলা হয় আলোচিত সমালোচিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। শেখ হাসিনা ভারতে পাড়ি দেওয়ার পর বিতর্কিত এস আলম গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এসব পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে শিল্পগোষ্ঠীটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, বাংলাদেশের অন্যতম ধনী ব্যবসায়ী সাইফুল আলম দাবি করেছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তার সম্পদ জব্দ ও বিনিয়োগ বাধাগ্রস্ত করেছে। একজন সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এই ক্ষতি আদায়ে তিনি আন্তর্জাতিক আইনি প্রচেষ্টা শুরু করেছেন। এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাইফুল আলম অভিযোগ করেছেন, তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা ও কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ হারিয়েছেন। এছাড়া কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি ছাড়াই অর্থ পাচারের অভিযোগে তদন্তের মুখোমুখি হয়েছেন। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের কাছে একটি বিরোধ নিষ্পত্তির নোটিশ পাঠানো হয়েছে। ওই নোটিশে সতর্ক করে বলা হয়, 6 মাসের মধ্যে বিষয়টি সমাধান না করা হলে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে 2004 সালের দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির অধীনে আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া অনুসরণ করা হবে। দ্য ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী মার্কিন আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল অ্যান্ড সুলিভানের আইনজীবীরা এই নোটিশ পাঠান। কুইন ইমানুয়েল নোটিশে বলা হয়, বাংলাদেশ সরকার ও সরকারের বিভিন্ন সংস্থার কর্মকাণ্ড ও অবহেলার মাধ্যমে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা সম্পদ মূল্য সম্পূর্ণভাবে বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে। তবে এই নোটিশের বিষয়ে বাংলাদেশ সরকার ফিনান্সিয়াল টাইমসের কাছে কোনো মন্তব্য করেননি। শেখ হাসিনার চ্যাপ্টার 2 শুরু হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। চ্যাপ্টার 2 এই কারণে বললাম যে চ্যাপ্টার 1 ছিল তার পতন এবং ভারতে পলায়ন। দীর্ঘ সময় ধরে তিনি দেশে ফিরবেন, তাকে ফেরানো হবে, তার শাস্তি নিশ্চিত করা হবে, এই ধরনের বক্তব্য দিলেও প্রকৃতপক্ষে এই সরকারের আসলে ততটুকু শক্তি বা সামর্থ্য নেই বলে অনেকে মনে করছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনে বিচার করবেন। আর এই বিচার এটা কোনো ইনস্ট্যান্ট বিচারের ইস্যু না, এটা একটা লম্বা চড়া বিচারিক প্রক্রিয়া। তো যাই হোক, ভারতে যে নির্বিঘ্নে তিনি জীবন কাটাচ্ছিলেন, সরকারের উপদেষ্টা থেকে শুরু করে অনেকে বলছিলেন তিনি ভারতে বসে বসে ষড়যন্ত্র করছেন, আবার তার যে ফোন আলাপগুলো ভাইরাল হচ্ছে বা লিক করা হচ্ছে, যেভাবে হোক সেইখানেও নানান ধরনের বক্তব্য আসছে। এই যখন অবস্থা, তখন চ্যাপ্টার 2 তাকে বাংলাদেশে ফেরত আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া আজকে আমরা দেখলাম যে শুরু হয়েছে বা সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আজকে তিনি কয়েক ঘন্টা আগে এই তথ্যটা আপনারা জানিয়েছেন। তিনি বলছেন যে শেখ হাসিনাকে বিচারের ব্যবস্থার মুখোমুখি করতে ভারতের কাছে তাকে ফেরত চাওয়া হয়েছে। আর এই উদ্যোগটা নিয়েছে কে? পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যে ভারত সরকারকে নোট ভার্বাল দিয়েছে বাংলাদেশ সরকার। বলা হচ্ছে যে আপনার শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী খুব মজাতে ভারতের সাথে যোগাযোগের জন্য প্রয়োজনীয় যে উদ্যোগ সেটা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে চিঠি পাঠিয়েছে। এখন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো হবে? ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ নামক একটা চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী তাকে ফেরানো হবে। ভারতের সাথে 2013 সাল থেকে এই প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত ফেরারি আসামি বা বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত সরকারের কাছে শেখ হাসিনা কি ফেরারি আসামি বা বন্দী? ভারত সরকার তাকে বিশেষ ভিসা দিয়া তারা কিন্তু সেখানে তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে। এখন বাংলাদেশ সরকারের সাথে ডক্টর ইউনূসের যে সম্পর্ক বা বাংলাদেশ নিয়ে বিজেপির যে মেন্টালিটি, আবার শেখ হাসিনাকে নিয়ে ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দলের যে মেন্টালিটি, সবার কিন্তু পজিটিভ। আপনি প্রত্যেকে দেখবেন বাংলাদেশ সম্পর্কে তাদের নানান বক্তব্য থাকলেও শেখ হাসিনা ইস্যুতে তারা মনে করে বাংলাদেশের ক্ষমতায় যদি আওয়ামী লীগ থাকে বা শেখ হাসিনা থাকে তাহলে ভারত কিছুটা পজিটিভ। ইভেন এই সরকারকে হয়তো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেও কূটনৈতিকভাবে, পররাষ্ট্রনীতিভাবে, রাষ্ট্র টু রাষ্ট্রের প্রধান হিসাবে, প্রতিবেশী দেশ হিসাবে আসলে আমরা এখন পর্যন্ত কোনো রকম অ্যাক্টিভিটিস দেখছি না যে মোদি ডক্টর ইউনূসের সাক্ষাৎই দিচ্ছেন না, দেখাই দিচ্ছেন না। ডক্টর ইউনূস চেষ্টা করছেন তার সরকারের মাধ্যমে। তো এখন শেখ হাসিনাকে কি ভারত আদৌ ফেরত দেবে?
নাকি দেবে না? কমেন্টে জানাতে পারেন। তবে ওনার চ্যাপ্টার 2 শুরু হলো, দেখা যাক ইউনূস সরকার কি ইতিহাস তৈরি করেন, শেখ হাসিনাকে ফেরত আনতে পারেন, নাকি ব্যর্থতার ইতিহাস তৈরি করেন যে ভাই পরবর্তী সময় মানুষ বলবে যে আরে আপনি মিয়া কি করে গেছেন জানি না, আপনার যে কতটুকু দৌড়, বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী মানুষ তিনি। তো সময় বলে দেবে। ভালো থাকবেন। বলছিলাম একজন বীর মুক্তিযোদ্ধার কথা, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কজন বেঁচে আছেন এখন বাংলাদেশে? 80 ঊর্ধ্ব এই বয়োবৃদ্ধকে যেভাবে জুতার মালা পরিয়ে সারা গ্রাম ঘোরালো কিছু মানুষরূপী জানোয়ার, তাতে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সেটা খুব সহজেই অনুমেয়। গতকাল থেকে এই ঘটনাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরে আসছে বারবার চোখের সামনে। 1 মিনিট 46 সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে তাকে বলা হচ্ছে আউট, সে আউট, আউট, গ্রাম থেকে আউট। জুতার মালা পরিয়ে তাকে গ্রামে ঘোরানো হচ্ছে, মাপ চাওয়ানো হচ্ছে। তিনি কুমিল্লার আব্দুল হাই কানু, কুমিল্লার 14 গ্রাম উপজেলার খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয় লোকজন। রোববার দুপুরে উপজেলার কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এমন ঘটনা ঘটেছে। 1 মিনিট 46 সেকেন্ডের সেই ভিডিওতে ব্যাপারটা স্পষ্ট হয়েছে। সংবাদপত্র বলছে স্থানীয় লোকজন। আদতে কি তারা স্থানীয় লোকজন শুধু? না, তাদের একটা পরিচয় রয়েছে। তারা জামাত ইসলাম করে, তারা জামাত ইসলামের রাজনীতি করে। ডিসেম্বর মাসে এসে জামাত ইসলামের রাজনীতি করা লোকজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়ে ঘোরাচ্ছে, গ্রাম থেকে বের করে দিচ্ছে। যখন এই ঘটনা হচ্ছে কুমিল্লাতে, তখন পাকিস্তানি শিল্পী এনে আমাদের উপদেষ্টারা নাচা গানা করছে, কখনো আর্মি স্টেডিয়ামে, কখনো বা আজকে আবার মিরপুর জাতীয় স্টেডিয়ামে। কখনো বিনা পয়সায় তিনি গাচ্ছেন বলা হচ্ছে জুলাই ফাউন্ডেশনের অর্থ সংগ্রহের জন্য, আবার কখনো বিপিএলে তার 1 ঘন্টা পারফরমেন্সের জন্য তাকে দেয়া হচ্ছে 4 কোটি টাকা। বিপিএলে 4 কোটি টাকা দিয়ে আর একটা অনুষ্ঠানে বিনা পারিশ্রমিকে গাইছেন এমন নাটক করা হচ্ছে পাকিস্তানি শিল্পী এনে বাংলাদেশের মাটিতে, এবং তাকে দিয়ে বলানো হচ্ছে বাংলাদেশের সঙ্গীত নিয়ে তিনি কাজ করবেন। সেখানে তার পাশে উপদেষ্টারা দাঁড়িয়ে ছবিতে বড় বড় পোজ দিচ্ছেন। এই যখন ঘটছে, কুমিল্লাতে যখন মুক্তিযোদ্ধাকে অপমান করা হচ্ছে, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়ার চাইতে আর বড় ঘটনা ঘটতে পারে না এই স্বাধীন বাংলায়। 1971 সালে বীর মুক্তিযোদ্ধারা এই সম্মান প্রাপ্তির জন্য তো যুদ্ধ করেননি, তারা নিজেদের জীবন বিপন্ন করে বাংলাদেশের স্বাধীনতা এনেছেন। 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ প্রাণের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা এলো, যারা বেঁচে আছেন সেই বেঁচে থাকাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, একজন বীর প্রতীক, তাকে যেভাবে লাঞ্ছনা করা হলো, তাকে যেভাবে লাঞ্ছিত করা হলো, সেই ঘটনা বাংলাদেশের সমস্ত মানুষকে পুড়িয়েছে। আর পুড়িয়েছে বলে যখন টের পেয়েছে ও সরকার যে বাংলাদেশের সমস্ত মানুষ ক্ষেপে গিয়েছে, বাংলাদেশের সমস্ত মানুষ আত্মচিৎকার করছে, না বলা কথা তাদের ভেতরে জমা হয়ে বুক ফেটে যাচ্ছে, ঠিক সেই সময় প্রধান উপদেষ্টা জড়িতদের শাস্তির জন্য তাগিদ দিয়েছেন। তিনি এই ঘটনার নিন্দা জানিয়েছেন, বিশাল এক কর্মযজ্ঞ করেছেন তিনি, এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের শাস্তির জন্য কথা বলেছেন। প্রধান উপদেষ্টাকে বলতে হবে কেন জড়িতদের শাস্তির কথা? কালকে দুপুরে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, কালকে দুপুর থেকে আজকে দিন পেরিয়ে যাচ্ছে, আমরা কি শুনেছি এই অপরাধীরা অ্যারেস্ট হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে? একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা মানে বাংলাদেশকে লাঞ্ছিত করা, একজন বীর প্রতীককে লাঞ্ছিত করা মানে বাংলাদেশের পতাকাকে লাঞ্ছিত করা, রাষ্ট্রদ্রোহিতার মতো কাজ করা। সেই কাজের জন্য তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে? প্রধান উপদেষ্টা বলছেন আইনের আওতায় আনা হবে। কবে, কোথায়, কখন, কিভাবে, কে আইনের আওতায় আনবেন? আপনি একটা বিবৃতি দিয়েই খালাস, অথচ বাংলার মানুষ দুঃখে কাঁদছে। এই জামাত কর্মীরা প্রকাশ্যে যে কাজ করলো, জামাতের সঙ্গে সখ্যতা থাকা এই সরকার চুপচাপ শুধুমাত্র সেই সার্কাস দেখছে। এখন পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করা হয়নি। এদিকে জামাত বিবৃতি দিয়ে 2 জনকে বহিষ্কার করেছে। স্থানীয় জামাতের আমির হাস্যকরভাবে যেটা বলেছেন যে এই কানু সাহেব, আব্দুল হাই কানু, তিনি নাকি 9টা হত্যা মামলার আসামি। 80 বছরের বৃদ্ধ, তাকে 9টা হত্যা মামলার আসামি করা হয়েছে এই 5 আগস্ট পরবর্তী সময়ে। তিনি বলেছেন যে পুলিশের কাজ তাকে গ্রেপ্তার করা, পুলিশের কাজ পুলিশ করবে, আইন হাতে নেওয়া জামাত ইসলাম পছন্দ করে না, আইন হাতে নেওয়া পছন্দ করে না, তাই তাদেরকে বহিষ্কার করা হলো। তো জামাত থেকে বহিষ্কার করে আপনি কি করবেন? কোন নাটক সাজাবেন নতুন করে? এটা বোঝাবেন যে জামাত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, জামাত তাই মুক্তিযুদ্ধের অপমানকে সহ্য করতে পারছে না, যে বিবৃতি তারা দিয়েছে এটাই কি প্রমাণ করতে চাচ্ছেন? যদি এটা প্রমাণ করতে চান তাহলে বোধহয় আপনাদের সামনের দিনগুলো খুব একটা ঝরঝরা, খুব একটা ফকফকা হবে না। কারণ বাংলাদেশের মানুষের আঁতে ঘা লেগে গেছে। বাংলাদেশের মানুষ বুঝছে দেশ এখন কিসের ভিতর দিয়ে যাচ্ছে, কোন ক্রান্তিকালের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে গেছে। একজন বীর প্রতীককে এভাবে অপমান করা যায় বাংলাদেশের মানুষকে? কিছুদিন আগে দেখলাম 14ই ডিসেম্বর
বুদ্ধিজীবী দিবসে সেদিন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে একজন মুক্তিযোদ্ধাকে যাচ্ছে তাই ভাবে তথাকথিত ছাত্ররা অপমান করছে। তার অপরাধ, তিনি বঙ্গবন্ধুর কথা বলেছেন সেখানে। বঙ্গবন্ধুর কথা বলে তিনি একটা মহা পাপ করেছেন, যাকে তাকে গালাগালি করা হচ্ছে, যাচ্ছে তাই অপমান করা হচ্ছে। এই দৃশ্যগুলো তো প্রতিনিয়তই আমরা দেখছি, কিন্তু এর বিহিত হচ্ছে না বলে একজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়ার ধৃষ্টতা দেখাচ্ছে জামাত কর্মীরা। হ্যাঁ, বকে যাওয়া জামাত কর্মীদের বহিষ্কার করে এক অর্থে হয়তো একটা উজ্জ্বল দৃষ্টান্তই দেখালো জামাত, কিন্তু দুজন কি শুধু অপরাধী, নাকি এর পেছনে একটা বড় গং রয়েছে, সেটাও একটা বিষয়। আর সব থেকে বড় বিষয় হচ্ছে রাষ্ট্র কি করছে। রাষ্ট্র কি রিসেট বাটনে সত্যি মুক্তিযুদ্ধের স্মৃতিগুলোকে মুছে ফেলেছে, যে কারণে একজন বীর প্রতীকের গলায় জুতার মালা পরানোর পরেও 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও তাকে তার সেই ঘটনার আসামিদের গ্রেপ্তার করা হয় না, গ্রেপ্তার করা যায় না। এই ঘটনায় শুধুমাত্র ছি বললেই কি যথেষ্ট কিনা, সেটাও একটা বড় বিষয়। আসলে দেশ যাচ্ছে কোথায়, যে দেশকে ইউনূস সরকার কোথায় নিয়ে যেতে চাইছেন, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এই প্রশ্ন দর্শক আপনাদের কাছেও। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।